বিবেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বিখ্যাত ছবির গানের এক লাইন মনে পড়ছে, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পথে চলছে শাসক দল, কার কাছে যাচ্ছে শাসক দল, কার কাছে অভিযোগ জানানো হচ্ছে, কার বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে, যার কাছে অভিযোগ জানানো হচ্ছে তার বিরুদ্ধে আবার অভিযোগ জানানো হচ্ছে, সত্যি এই মুহূর্তে কোন পথে চলছে, কোন কথা বলছে, দুটোর কি আদৌ কোনো মিলমিশ পাওয়া যাচ্ছে? না, আলাদা করে শাসক দলের কোনো কাজ, কোনো নিয়োগ দুর্নীতি, কাটমানি নিয়ে এই মুহূর্তে মন্তব্য করছি না। বিষয় হচ্ছে রাজ্যের রাজ্যপাল, সাংবিধানিক প্রধান, তাকে নিয়ে। এতদিন পর্যন্ত এ যাবৎকাল রাজ্যের বক্তব্য ছিল রাজ্যপাল জগদীপ ধনকর, যিনি বহুবার চর্চিত, আলোচিত এবং তার একাধিক মন্তব্যের কারণে তিনি বিতর্কিতও বটেন। সেই জগদীপ ধনকর যিনি টুইট, প্রত্যেক ক্ষেত্রে তার মতামত টুইট করে ব্যক্ত করেছেন, সেই রাজ্যপাল জগদীপ ধনকরের টুইটের পাল্টা টুইট, পাল্টা মন্তব্য করে সরব হয়েছেন রাজ্যের শাসক দলের একাধিক তাবড় তাবড় নেতা নেত্রী। বিভিন্ন সময় কড়া সমালোচনা, কঠোর সমালোচনা, এমনকি তাকে বিরোধী দল, রাজ্যের বিরোধী দল বিজেপির মুখপাত্র হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত হয়েছে। এও বলা হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকরকে কেন্দ্র পাঠিয়েছে, নরেন্দ্র মোদী পাঠিয়েছেন শুধুমাত্র রাজ্যকে অশান্ত করার জন্য। আজ সূর্য কোন দিকে উঠেছে, পূর্ব না পশ্চিম? সেই রাজ্যপালের কাছে গিয়ে পৌঁছলেন তৃণমূলের প্রতিনিধি দল। কারা নেই সেখানে? সায়নী ঘোষ, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, শশী পাঁজা, আরো অনেকে, 8 সদস্যের প্রতিনিধি দল। আর এই সময় দাঁড়িয়ে যে প্রশ্নগুলো হচ্ছে, যে প্রশ্নগুলো উঠে আসছে, তা সত্যি সত্যি কোথাও কিছু কিছু সময় বোঝার বাইরে। কারণ ব্রাত্য বসু বেরিয়ে বলেছেন যে সত্যি রাজ্যপালের সঙ্গে কোনো সংঘাত নেই, কিন্তু বাংলায় কিসের শাসন রয়েছে? আইনের শাসন না শাসকের আইন? গত এক দশকে, বিশেষ করে বিগত কয়েক বছরে এই প্রশ্নটা বারবার উঠেছে। চিটফান্ডের কবলে পড়ে লক্ষ লক্ষ টাকা খুইয়ে পথে বসেছেন হাজার হাজার মানুষ, হাজার হাজার যোগ্য চাকরির প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, নেতা মন্ত্রীদের ধরে চাকরি বাগিয়ে নিয়েছেন অনেকে, স্রেফ বিরোধী দল করেন বলে ভোটের 1 বছর পরেও ঘর ছাড়া রয়েছেন অনেকে। কোথাও অভিযুক্ত শাসক দলের নেতা মন্ত্রী, কোথাও আমলারা। কিন্তু ন্যায় বিচার পেলেন কি সাধারণ মানুষ? সেই নিয়ে প্রশ্ন তুললে, যদি সেই নিয়ে কেউ প্রশ্ন তোলে, তাহলেই আপনি বিরোধী রাজনৈতিক দলের, আপনি বিরোধীর সুরে কথা বলছেন, আপনি বিজেপি সরাসরি বলে দেওয়া হয়। আর ঠিক এই জায়গাতে আরো একবার কোথাও সামনে ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন রাজ্যপাল। সেই রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক সাপে নকুলে, অহিনকুল সম্পর্ক বলা যায়। যারা খবর দেখেন, যারা খবর সম্পর্কে বিন্দুমাত্র অবহিত থাকেন, তারা জানেন। কারণ এই অভিযোগের তালিকাটা বেশ লম্বা। সেই রাজভবনে ন্যায় বিচার চাইতে ছুটতে হলো তৃণমূলের প্রতিনিধি দলকে। কোন ন্যায় বিচার? কিসের অভিযোগ? অভিযোগ সারদায় জড়িত শুভেন্দু অধিকারী। সারদা, নারদা দুটোতেই জড়িত শুভেন্দু অধিকারী। তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? সারদা, নারদায় জড়িত শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারি চাই, এই স্লোগান আমরা শুনছি বিগত 48 ঘন্টা ধরে। বিভিন্ন জায়গায় জায়গায় তৃণমূলের কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে পড়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন। গতকাল আমরা সোজাসুজি স্বর্ণালীতে এই নিয়ে আলোচনাও করেছি। আজকে সেই একই ইস্যুতে সারদা, নারদায় জড়িত শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারি চাই, গ্রেপ্তারির দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হলেন তৃণমূলের নেতারা। 8 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক হয়, দীর্ঘ 2 ঘন্টা ধরে চলে বৈঠক, এবং সেই বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে কি জানালেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, অর্জুন সিং এরা, শুনব। বিজেপিতে যোগ দিলে বিজেপিটা যেন ওয়াশিং মেশিন। উনি ওনার বক্তব্য রেখেছেন, আমরা আমাদের বক্তব্য রেখেছি, একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং উনি এইভাবে এই আলোচনাটা
আমার মনে হয় আমরাও খানিকটা কমিউনিকেট করতে পেরেছি আমাদের বক্তব্য। ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের কিছু বক্তব্য, একটা আলোচনা যাওয়া হয়, এই আলোচনা জারি থাকবে। গভীরভাবে মনে করি যে আমাদের রাজ্যপাল কেবলমাত্র কোনো তিনি নিশ্চয়ই অন্য রাজনৈতিক দলেরও রাজ্যপাল, কিন্তু তিনি আমাদেরও রাজ্যপাল, আমাদেরও তিনি রাজ্যের গভর্নর। ফলে তার কাছে আমরা কিছু বিষয়ে আমরা সুবিচার চেয়েছি এবং তিনি আশ্বস্ত করেছেন সেই যথাসম্ভব সেই বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আগামী দিনেও তার সঙ্গে আমাদের দলীয় স্তরে আমাদের সংলাপ জারি থাকবে। আমরা প্রায় 3 বছর পরে আজকে প্রথমবার রাজ্যপালের সঙ্গে দলীয় হিসাবে আমরা ওনার সঙ্গে আজকে মিট করেছি। মিটিংটা খুব ইতিবাচক হয়েছে। আমার মনে হচ্ছে উনি আমাদের কথা শুনেছেন, আমরা ওনার অনেক কথা শুনেছি। দেখুন, সংঘাত তো কোনোদিন আমাদের নেই। উনি একটা সাংবিধানিক পদে আছেন, আমাদের কোনোদিন সংঘাত নেই। নিঃসন্দেহে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং রাজ্যের শাসক দলের তরফে যে 8 জন গিয়েছিলেন তাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক হয়। তাদের কথা মন দিয়ে শোনেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বৈঠক থেকে বেরিয়ে কি বক্তব্য সেটা তো আমি শোনালেই প্রত্যেকের বক্তব্য। এবং ব্রাত্য বসু স্পেসিফিক্যালি সেখানে বলেন যে তিনি তো সবার রাজ্যপাল, তাই তার সঙ্গে কথা হলে এবং তিনি এও জানান যে রাজ্যপাল বলেন আজ যে দীর্ঘদিন বাদে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কথা হচ্ছে, দীর্ঘ বিষয় নিয়ে দীর্ঘক্ষণ ধরে কথা হচ্ছে এবং রাজ্যপাল রাজ্যপাল তো নির্দিষ্ট কারণ নয় বিজেপির তৃণমূলের। আমরা জানি না যে এই বক্তব্যগুলো বুঝতে এতটা সময় লেগে গেল কেন এতদিন ধরে তাহলে ভিন্ন বক্তব্যগুলো সামনে আসছিল, দোষারোপগুলো সামনে আসছিল। সে যাকে মোট কথা রাজ্যপাল তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান, তার কাছে বিভিন্ন যে কোনো দল শাসক দল হন বিরোধী দল হন তা সেই দলের প্রতিনিধিরা তার কাছে অভিযোগ নিয়ে যেতেই পারেন, তার সঙ্গে আলোচনা করতেই পারেন। সেটাই স্বাভাবিক, সেটাই সুস্থ গণতন্ত্র, খুব ভালো। কিন্তু বাংলায় আরো একটা প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। অর্থাৎ যার যা নেচার, যিনি যেটা নিয়ে প্রতিবাদ জানিয়ে এসছেন, যার যেখানে মনে হয়েছে প্রতিবাদ জানানো উচিত, তিনি কোনো কিছুর মূল্যেই সেই প্রতিবাদের জায়গা থেকে সরেন না। এটা আমরা শুনেছিলাম, বিভিন্ন প্রবাদ বাক্যে পড়েছি এবং বেশ কিছু ক্ষেত্রে দেখেওছি। রাজ্যপাল জগদীপ ধনখড় খানিকটা সেই ছবিটা আরো একবার তুলে ধরলেন। অর্থাৎ তিনি শুরু থেকে রাজ্যে আসার পর থেকে, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি যে বিষয় নিয়ে বারবার টুইট করেছেন, যে বিষয় নিয়ে তার বক্তব্য তার মন্তব্য নিয়ে কঠোর কড়া সমালোচনা শাসক দলের তরফ থেকে আসার পরও তিনি তার জায়গায় অনড় থেকেছেন। তিনি বারবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন, যখন তাকে বলা হয়েছে তিনি বিরোধী দলের মুখপাত্র হিসেবে কথা বলছেন, তখনও তিনি তার জায়গায় অনড় থেকেছেন। তিনি তখনও তার নিজের যেটা ঠিক মনে হয়েছে বা তার নিজের যেটা ঠিক মনে হয়নি সেই নিয়েই প্রশ্ন তুলেছেন, সেই নিয়েই টুইট করেছেন। তিনি অপমানিত বোধ করলেও সেই বিষয় নিয়ে টুইট করেছেন। তিনি কোথাও যদি মনে করেন যে কোথাও আইন শৃঙ্খলার অবনতি ঘটছে সেই বিষয় নিয়ে টুইট করতে তিনি দ্বিধা বোধ করেননি, কয়েক সেকেন্ডও নেননি। আজকেও কিছু দেখলাম আমরা, সব মিটে গেল, বৈঠক হয়ে গেল, বক্তব্য পাওয়া গেল। তারপর রাজভবনে তৃণমূল প্রতিনিধি দলের বৈঠকের ঠিক পরপরই আরও একটা টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কি লিখলেন তিনি? এবারে টুইটে জগদীপ ধনখড় লিখলেন তিনি যে শাসকের আইন নয় দেশের আইন মেনে চলুন। হাইকোর্টের পর্যবেক্ষণ মতো সিন্ডিকেট মাফিয়া রাজ চলছে, সেটা বন্ধ করুন। ত্রাণ বন্টনে তোষণ এবং সাম্প্রদায়িকতা বন্ধ করুন। মুখ্যমন্ত্রী যাতে তার সাংবিধানিক দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করুন। টুইট করলেন কে? রাজ্যপাল জগদীপ ধনখড়। কখন টুইট করলেন? তৃণমূল কংগ্রেসের শাসক দলের 8 প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার ঠিক পরপর। এরপর রাজ্যপাল তিনি কি বলেছেন তার একটা বক্তব্য এসেছে আমাদের কাছে, সেটাও শোনাবো, শুনুন। The ruling party delegation, first one in 3 years, submitted a representation primarily seeking action against leader of the opposition. However, the delegation was unable to indicate any provision of the Constitution or law that enables the governor
to act in such a situation. I would look into that representation. I flagged several issues of serious concern of governance to the delegation. The governance in the state of West Bengal is far distant from constitution and rule of law. The NHRC committee report that in Bengal there is law of the ruler and not rule of law is a ground reality. The High Court recently in February indicated there is mafia and syndicate raj in every nook and corner of the state. The Supreme Court declined to interfere with this finding. এর কয়েক ঘন্টার মধ্যেই মিষ্টতা বদলালো তিক্ততায়। যে মিষ্ট সম্পর্কের আভাস আমরা পেয়েছিলাম আজ, কোথাও মনে হয়েছিল যে এতদিন বাদে তাহলে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত, যে সংঘাত নিয়ে না জানি কত খবর হয়েছে, কত হেডলাইন্স হয়েছে, কত শিরোনাম হয়েছে, কত ব্রেকিং নিউজ এসছে, আমরাও এখানে বসে কত প্যানেল করেছি। কেন রাজ্যপালের সম্পর্ক এরকম হবে, কেন রাজ্যপালের সংঘাত এই পর্যায়ে পৌঁছবে, কেন এই রাজ্যে রাজ্যপালের সংঘাতের ছবি আমাদের প্রতিবার দেখতে হয়। কত কিছু হয়ে গেছে। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্যের সম্পর্ক কোন জায়গায় পৌঁছে গেছে তা বলার অপেক্ষা রাখে না। শেষ পর্যন্ত মনে করা হলো যাক, এবার অন্তত পরিস্থিতি স্বাভাবিক হলো, সুস্থ গণতন্ত্রে যা হয় তাই হতে চলেছে। শাসক দলের সঙ্গে রাজ্যপালের বৈঠক হলো, খুব ভালো বৈঠক হয়েছে, প্রত্যেকে বেরিয়ে বললেন হাসি মুখে যে বৈঠক খুব ভালো হয়েছে। এই বৈঠকের ফল নিঃসন্দেহে পাওয়া যাবে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই মিষ্টতা সত্যি সত্যি বদলে গেল তিক্ততায়। তবে রাজ্যপালের সঙ্গে শাসক দলের তিক্ততার সম্পর্ক তো নতুন নয়, এর আগেও দেখেছি আমরা। আমি এর আগে কিভাবে এই সম্পর্কগুলো কি কি পরিণতি আমরা দেখিয়েছি সেটা বলবো পরে। তবে তার আগে বলি যে আজকেই টুইটের পরে পাল্টা টুইটে কি শাসক দল পিছিয়ে ছিল? না, রাজ্যপাল যেই মুহূর্তে টুইট করলেন যে রাজ্যে শাসকের আইন চলবে না, মাফিয়া রাজ বন্ধ করতে হবে, এই সমস্ত বিষয় যেভাবে তিনি টুইট করলেন তার পাল্টা টুইট করলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ তিনি কি টুইট করলেন এবং তারপর তিনি কি বললেন আমি শোনাবো। কুণাল ঘোষ টুইটে তিনি বলেন যে রাজ্যপাল সরাসরি তিনি আরো একবার অভিযোগ করেন যে তিনি বিজেপির হয়ে কথা বলছেন। কুণাল ঘোষের বক্তব্যে আমি আসছি, তবে তার আগে বিজেপি, বাম, কংগ্রেস রাজ্যের এই তিন বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য শোনাবো, কারণ রাজ্যপালের সংঘাত বহু পুরনো। এই প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তারা কি বলছেন শোনাবো। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে যেটা প্ল্যান্ট করেছে, আবার সেই পুলিশ একটা ভিডিও ক্লিপিং তৈরি করবার জন্য যেভাবে একটা নাটক মঞ্চস্থ করলো, যেখানে কোনো সাংবাদিকের দেখা নেই, কোথাও কোনো বুম নেই, কে ওই ভিডিওটা তৈরি করলেন, তারপরে কিভাবে বিভিন্ন হাউসে পোস্ট হলো, এটাই একটা দূরভিসন্ধি। নারদায় যে কজনকে দেখেছিলাম প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। সারদা কাণ্ডে যারা লিপ্ত আছেন তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে তদন্ত করতে হবে। সেই তদন্ত তো হচ্ছে না তো, এবং তৃণমূল যদি এই তদন্ত ত্বরান্বিত করার জন্য বিক্ষোভ করেন তাহলে কোনো অসুবিধা নেই, বিক্ষোভে আমরাও অংশগ্রহণ করব। রাজ্যপালের কি গ্রেপ্তার করার ক্ষমতা আছে জানা নেই আমার। আবার বিকেলের রাজ্যপালের কাছে আরেকজন যাবে। এখানে তো বিন্দুতে সমস্ত দুর্নীতি, একা তো শুভেন্দু নয়, সারা বাংলা জুড়ে দুর্নীতি, সেখানে শুভেন্দু একা কেন? শাসকের সুরে সুর মেলালে বন্ধু, মতের অমিল হলে গোলমাল, আর সেই বন্ধুই শত্রু হয়ে উঠবে। একদিন যে শুভেন্দু দলের সম্পদ ছিল, সেই সময় তার বিরুদ্ধে ওঠে এই অভিযোগ, অথচ বিচার চাইতে হচ্ছে এত বছর পর। শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পর দরবার করতে হচ্ছে রাজভবনে, যে রাজভবনকে বিজেপির দলীয় কার্যালয় বলতেও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। হিসেব বড্ড গোলমেলে। বাম আমলে পান থেকে চুন খসলেই সিবিআই তদন্তের দাবিতে সরব হতো তৃণমূল কংগ্রেস, আর ক্ষমতায় আসার পর সেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন, আবার সেই সিবিআইকে শুভেন্দুর গ্রেপ্তারের দাবি। বাম আমলে যে রাজভবনে বারবার দ্বারস্থ হতে হতো তৃণমূল কংগ্রেসকে, ক্ষমতায় আসার পর সেই রাজভবনে তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে উঠল। আবার অভিযোগটা যখন রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে, তখন সেই রাজভবনেই আস্থা শাসকের। রাজ্যপাল সাংবিধানিক পদ, তিনি শাসকের, তিনি বিরোধীরও।
তিনি সকলের। আজ রাজভবন থেকে বেরিয়ে সে কথা স্বীকার করলেন তৃণমূল নেতারা। প্রশ্ন উঠছে, সেদিন যখন ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের বাড়ি ফেরাতে রাজ্যপালের কাছে দরবার করছিল বিজেপি, সেদিন তার মধ্যে রাজনীতি তাহলে কেন খুঁজেছিল শাসক দল? প্রশ্ন উঠছে, তাহলে শাসকের কোন অবস্থানে আস্থা রাখবে এ রাজ্যের মানুষ? কোনটাকে ধরে নেবে শাসকের অবস্থান? কোনটা ঠিক, কোনটা ভুল? কোনটা শাসক চাইছে, কোনটা শাসক সমর্থন করছে, কোনটা শাসকের স্ট্যান্ড আর কোনটা নয়? আমরা জানি না। আমরা এগুলো নিয়ে প্রশ্ন করব, তবে তার আগে দেখছি আজকে সোজাসুজি স্বর্ণালীর বিশেষ প্রতিবেদন। সুদীপ্ত সেন তার আইনে যা বিচার হচ্ছে, কিন্তু যদি এই কথাগুলো সামনে আসে, তার সত্যাসত্য কেন সিবিআই খতিয়ে দেখবে না? কেন ইডি খতিয়ে দেখবে না? সিবিআই আর ইডির প্রোটেকশন নিয়ে আর এই জগদীপ ধনখড় রাজ্যপাল একটা এফআইআর নেমড চোর ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী, তাকে কিসের জন্য রাজনৈতিক মদত দিচ্ছেন, সেটা কিছুর বিনিময় দিচ্ছেন কিনা তারও তদন্ত হওয়া দরকার। সিবিআই এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব তৃণমূল। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। দিন কয়েকের ব্যবধানে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হয় তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে বৈঠক সারেন। বৈঠকের পর বিজেপির বিরুদ্ধে এজেন্সি রাজনীতির অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবিও জানানো হয়। বিজেপিতে যোগ দিলে বিজেপিটা যেন ওয়াশিং মেশিন। শুভেন্দু অধিকারী সে টাকা নিলে বিজেপি পার্টি অফিসে স্ক্রিন খাটিয়ে বলা হচ্ছে অ্যারেস্ট করো, আর সে যখন বিজেপিতে চলে যাচ্ছে সে বলছে যে সিবিআইয়ের উচিত ওকে ধরে আনা, ইডির উচিত ওর বাড়িতে যাওয়া, এমন ভাব দেখাচ্ছে যেন সেটা সম্পূর্ণভাবে বিজেপি কন্ট্রোল করছে। এখন বলছে 24 সালে সরকার ফেলে দেব, তার মানে রাষ্ট্রবিরোধী চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি। রাজভবনে তৃণমূল প্রতিনিধি দল বৈঠকের কিছুক্ষণের মধ্যেই টুইট করেন রাজ্যপাল। টুইটে জগদীপ ধনখড় লেখেন, শাসকের আইন নয়, দেশের আইন মেনে চলুন। হাইকোর্টের পর্যবেক্ষণের মতো সিন্ডিকেট মাফিয়া রাজ চলছে, তা বন্ধ করুন। ত্রাণ বন্টনে তোষণ ও সাম্প্রদায়িকতা বন্ধ করুন। মুখ্যমন্ত্রী যাতে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করুন। কিছুক্ষণের ব্যবধানেই রাজ্যপালের এই টুইটে অস্বস্তি বেড়েছে তৃণমূলের। তিনি পক্ষপাতমূলক বিকৃত টুইটে একটা ইঙ্গিত দিচ্ছেন যেন বিজেপি যে কথাগুলি সাংবাদিক বৈঠকে বলে সেই কথাগুলি তিনি টুইটে দিচ্ছেন, তিনি যেন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন। আরে আলোচনা যদি ঘরের মধ্যে হয়ে থাকে তাহলে তৃণমূলের প্রতিনিধি দলও তো অনেক কিছু বলেছে, তো সেগুলো আপনার টুইটে নেই কেন? আমি বলতে বাধ্য হচ্ছি, ওনার রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে উনি এই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট টুইট করতে বাধ্য হয়েছেন। রাজভবনে তৃণমূল প্রতিনিধিদের দরবারকে পাল্টা কটাক্ষ শানিয়েছে গেরুয়া শিবির। ধর্ণা কেন দিচ্ছেন? আমাদের সরকার আছে তো, আমাদের কত লোককে অ্যারেস্ট করে রেখে দিয়েছে, একজন নেতাকে অ্যারেস্ট করে দেবেন, কি আছে করে নিন। যদি কেউ অন্যায় করে থাকে মনে হচ্ছে, তাদের সরকার আছে, পুলিশ আছে, সিআইডি আছে, তারা তদন্ত করুন, তারা কেস করুন, আর তারা অ্যারেস্ট করুন। কেন করছেন না? ভয় পাচ্ছেন তো? সেজন্য এরকম নাটক করার কোনো দরকার নেই। এখন ওনারা ভাবছেন ওদের নেতাদের ডাকছে, এদিক থেকেও কাউকে ডাকা উচিত। শুভেন্দুবাবুকে যখন ডেকেছিল উনি গেছেন, দেখা করেছেন, কথা বলেছেন। ওনারা যেতেই চাইছেন না, 5 বার 6 বার চিঠি হলেও পালিয়ে যাচ্ছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে শাসক দলের হাতিয়ার শারদা অস্ত্র। সেই অস্ত্রকে হাতিয়ার করে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে সেই রাজভবনেই ভরসা রাজ্যের শাসক দলের। রাজ্যপাল সাংবিধানিক পদ, তিনি কোনো দলের প্রতিনিধি নন। প্রশ্ন উঠছে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তোলার পরেও কেন ব্যবস্থা না নিয়ে উল্টে রাজ্যপালকেই নিশানা করেছে শাসক দল? রিপাবলিক বাংলা। সময় নষ্ট না করে সরাসরি চলে আসছি আজকের আলোচনা। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শশী পাজা, রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় ব্যানার্জি, রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং রয়েছেন অধ্যাপক শম্পা সেন। 4 জনকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই শশীদি আপনার কাছে আসি, কারণ যেহেতু এই প্রসঙ্গগুলো উঠছে এবং প্রশ্নগুলো উঠছে, এতদিন ধরে রাজ্যপালের বিরোধিতা করা, প্রত্যেক ক্ষেত্রে ছত্রে ছত্রে রাজ্যপালের ভূমিকার সমালোচনা করা ভাষায়, তার কিছু নমুনা আমি আমার একটু আগে প্রতিবেদনেই রাখলাম।
তারপর হঠাৎ করে আজকে আস্থা, রাজ্যপালের কাছে অভিযোগ জানানো, কোথাও কি মনে হচ্ছে না যে শাসক দলের আসল অবস্থানটা একটুখানি ধোঁয়াশার মধ্যে পড়ে গেল? ঠিক সঠিক কি চাইছে শাসক দল এবং কি চাইছে না সেই বিষয়টা কোথাও একটা ভীষণ রকম ভাবে ধোঁয়াশার মধ্যে রইল, একটা গোলমেলে জায়গা তৈরি হলো। তার মানে স্বর্ণালী আপনি বলতে চাইছেন যে এতদিনের ন্যারেটিভটা এটাই হচ্ছে যে সব পক্ষ যাবে না রাজ্যপালের কাছে, সব পক্ষ প্রধানমন্ত্রীর কাছে যাবে না, সব পক্ষ মুখ্যমন্ত্রীদের কাছে যাবে না। এই যে একটা ধারণা, এই ধারণাটা তো ঠিক নয়। এবং সেই ধারণা, এই ধারণা কার শোষিত? এই ধারণা তো কেউ তৈরি করেনি, এই ধারণা কারণ নয়। যেহেতু এই রাজ্যের শাসক দল শুরু থেকে রাজ্যপালের ভূমিকা সমালোচনা করে এসেছে, সেই জন্যই প্রসঙ্গগুলো উঠছে, আর কিছু নয়। সমালোচনা অনেক মানুষ করে, আমাদের বিরোধীরা সমালোচনা করেন মুখ্যমন্ত্রীকে, খুব বাজেভাবেও করেন। অস্বীকার করতে পারবেন যে তিনি তাদেরও মুখ্যমন্ত্রী? আমরা হয়তো সমালোচনা করি কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, আমরা তো আর অস্বীকার করছি না তিনি আমাদেরও প্রধানমন্ত্রী। এই ন্যারেটিভটাই ভুল। দ্বিতীয়ত আমি আপনাদের প্রতিবেদন আর তার আগে প্রারম্ভিক আপনাদের কথা আমরা শুনলাম, কোথাও না কোথাও অনেকগুলো প্রসঙ্গকে আপনি নিয়ে এসছেন। আমাদের নির্দিষ্টভাবে আজকে গভর্নরের কাছে যে ডেপুটেশন, কোনো ধর্ণা নয়, ডেপুটেশন ছিল, এবং পূর্ব আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা গেছি, যেটা উনি দুদিন আগে টুইটও করেছিলেন যে এরকম ব্রাত্য বসুর নেতৃত্বে 8 জন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসবে, বিষয়ের বস্তুটা কি জানা নেই, লিখেছেন উনি, টুইট করেছেন, আমরা কেউ করি। এবার আজকে আমরা যেটা প্রতিবেদন রাখলাম ওনার কাছে, এবং আমরা 2-3টে কথা শুধু বললাম যে বিভিন্ন এজেন্সি, যেটা আমরা সর্বত্র সব জায়গায় বলছি, প্রেস মিডিয়াতেও যেমন বলা হয়েছে, আমাদের প্রতিবাদের ভাষাতেও তাই রয়েছে, যে আমরা দেখছি যে যারা শাসক দল রয়েছেন কেন্দ্রে, তাদের দ্বারা পরিচালিত হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সি, যেমন সিবিআই, ইডি। আর উদাহরণ দিয়ে এটা তো মানে নেকেডলি দেখা যাচ্ছে যে একই কেসে আপনি মন্ত্রীদের ডাকলেন, কিন্তু সেই একই কেসে যারা বিজেপিতে রয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে না। এটা তো নেকেডলি দেখা যাচ্ছে। সেখানে আমরা দেখছি যে তারাই কিন্তু বারংবার মাননীয় রাজ্যপালের কাছে যাচ্ছেন, এবং যে অপটিক্সটা যেটা দেখা যাচ্ছে সেখানে গিয়ে আলোচনা করছেন, সেটা তার বারান্দায় দাঁড়িয়ে আপনারাও টিভি পর্দায় দেখাচ্ছেন, এবং এমন একটা হাবভাব তারপরে আসা যে মহামান্য রাজ্যপাল তাদের কথা শোনেন, তাদের লোক। এই সবগুলোই অপটিক্স, সবটাই পার্সপেক্টিভের বিষয়। আমরা সেখানেই বলতে গেলাম কিন্তু বিরোধীদের বক্তব্য তো কেউ ধরছে না। বিরোধীরা বলতে পারেন যে আমরা কথা বলছি, আমরা শাসক রাজ্যপালের কাছাকাছি রয়েছি, আমাদের কথা উনি শুনছেন, কিন্তু আপনাদের দিক থেকে আমি বলছি শুধুমাত্র 24 ঘন্টা আগের কথা। 24 ঘন্টা আগের একটি বক্তব্য আমি শোনালাম কুণাল ঘোষের, যিনি আপনাদের আজকে প্রতিনিধি দলেও ছিলেন। তিনি গতকাল বলেছিলেন 24 ঘন্টা আগে যে এই শুভেন্দু অধিকারী, আমি আবারও কোট করে বলছি, চোর ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারীকে যিনি সমর্থন জানাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর, আমাদের দেখতে হবে তার কোন কিসের বিনিময়ে তিনি সমর্থন জানাচ্ছেন, সেটা আমাদের খতিয়ে দেখা উচিত। যাকে আপনারা শুরু থেকে বিরোধী দলের মুখপাত্র, বিজেপির হয়ে কথা বলছে, বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে, এই ছবিটা তো আমরা আগেও দেখতে পারতাম শশীদি, এতদিন ধরে তো এই সৌজন্যের ছবি দেখিনি। তাই হঠাৎ করে ছবি দেখলে কোথাও মনে হচ্ছে না যে একটু অদ্ভুত রকম একটা দ্বিচারিতা প্রকাশ পাচ্ছে? না, আপনি যদি ডেপুটেশনটা পড়েন তাহলে খুব পরিষ্কার করেই লেখা আছে, এবং সেটা তিনিও টুইট করেছেন যে ডেপুটেশন, তার আরেকটু ম্যাগনিফাই করলে সবটাই পড়তে পারেন, ইংরেজিতে লেখা আছে, আমাদের স্বাক্ষর সহ আপনি দেখতে পাবেন, যেখানে পরিষ্কার লেখা আছে যে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, চাইছি যে তিনি দৃষ্টি আকর্ষণ করুক হোম মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টার্স অফিস এবং প্রেসিডেন্টস অফিস। তার মাধ্যমে আমরা চাইছি যে তিনি দৃষ্টি আকর্ষণ করুক যে একাধিকভাবে দেখা যাচ্ছে একই মামলাতে যারা সরকার পক্ষে রয়েছে তাদেরকে ডাকা হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন হচ্ছে।
বুঝলাম। কিন্তু আরেকজন সেই একই এভিডেন্সে অর্থাৎ দেখা শুভেন্দু যাচ্ছে কিন্তু অধিকারীকে তাদের ডাক পড়ছে না, কেন কারণ ডাকা হচ্ছে না বা গ্রেপ্তার করা হচ্ছে না? আমি এই জায়গা থেকে এটা সর্বভারতীয় ক্ষেত্রেও দেখা যাচ্ছে সোনালী। তবু গভর্নর মহামান্য রাজ্যপাল পশ্চিম বাংলা, তাকে তো অবশ্যই এই বিষয় নিয়ে বলা হবে পশ্চিম বাংলাকে। আমি আসছি সন্মাদার কাছে, এই দিক থেকে আসি। সন্মাদা, নারদা এবং সারদায় শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন, কি বলবেন? আচ্ছা, শাসক প্রথম কথা হচ্ছে শশীদি যে কথাগুলো বলছিলেন, সেই প্রেক্ষিতে আমি বলবো যে ন্যারেটিভটা বাংলায় এই মুহূর্তে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে রাজ্য মন্ত্রিসভার বহু মানুষ চোর। বেসিক্যালি স্কুল সার্ভিস কমিশনকে কেন্দ্র করে প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, হাই স্কুল, গ্রুপ সি, গ্রুপ ডি, বারবার প্রতিদিন কোর্টে যে রেজাল্টটা বেরোচ্ছে তাতে এই ন্যারেটিভটা কিন্তু বাংলায় তৈরি হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে সেই ন্যারেটিভটাকে চেঞ্জ করানোর জন্য, অর্থাৎ মানুষের মনে পারসেপশনটা তৈরি করানোর জন্য সিজিও কমপ্লেক্সের সামনে একটা যাত্রা হলো। আর আজকে রাজ্যপালের ঘরে একটা নাটক করতে গেলেন, সেটা আলটিমেটলি যাত্রা হয়ে গেল। জগদীপ ধনখড়জি যে টুইটটা করেছেন তাতে আলটিমেটলি বোঝা গেল যে ওই 2 ঘন্টার আলোচনায় সাবস্টেন্সটা কী ছিল। আমি একটা অন্য কথা বলবো, সেটা হচ্ছে যেটা আপনি এতক্ষণ বলছিলেন যে রাজ্যপাল দালাল, তো সেই দালালের কাছে পৌঁছতে হলো কুণাল ঘোষকে। আমার অবাক লাগে এক একটা সময়, মনে হয় শশীদি বহুদিন ধরে রাজনীতিটা করছেন, এই কুণাল ঘোষ তো বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মেন বেনিফিশিয়ারি সারদার, এখনও তিনি সেটা উইথড্র করেননি। তার মানে কি ধরে নিতে হবে যে কুণাল ঘোষের যে বক্তব্য, সে বক্তব্যটা এখনও স্ট্যান্ড করছে? আজকে রাজ্যপালের কাছে গিয়ে সেই বিষয়ে কি কিছু তুলেছেন? এজেন্সির কথা বলছিলেন এক্ষুনি, এজেন্সিকে সিআইডিকে কিভাবে ব্যবহার করেন যে কোনো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি এইটুকু কথা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো, আরও পরে বলবো, সেটা হচ্ছে সাম্প্রতিককালে হাইকোর্ট সিবিআই রায় দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই হাইকোর্টে যে সিবিআই রায়গুলো দিয়েছেন এবং বারবার হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে এ রাজ্যে যে সরকারটা চলছে তার যে দায়িত্ব, গভর্নেন্সের দায়িত্ব, সেটা তারা পালন করছে না। গত 11 বছর ধরে চৌর্যবৃত্তিটিকে একদম গভর্নেন্সের সিস্টেমের স্ট্রাকচারের মধ্যে মেলে ফেলেছেন। ফলে স্বাভাবিকভাবে সেই সিবিআই নিয়ে তারা এখন প্রশ্ন করতে রাজ্যপালের কাছে যাচ্ছেন। আচ্ছা, বিরোধী দল এটা তো বলতে পারেন সন্ময়দা, সিবিআই বা ইডির যদি নিরপেক্ষ তদন্ত নিয়ে যায় সেটার অধিকার তো শাসক দলের রয়েছে। আমি অস্বীকার করব না, কিন্তু এই ন্যারেটিভটা আমি সোনালি একটা কথা বলছি, আমি সোনালি এখানে বলি 10টা মের পর থেকে এই জুন মাস প্রায় 13 মাস হয়ে গেছে। এই 13 মাসে শাসক দলের পক্ষ থেকে কতদিন রাজ্যপালের কাছে যাওয়া হয়েছে? ন্যারেটিভটা তো থাকা গণতন্ত্রের পক্ষে সুস্থ হওয়া দরকার ছিল, স্বাস্থ্যকর ছিল, কিন্তু সেটা তো তারা তৈরি করেনি। বাইরে থেকে দাঁড়িয়ে বারবার করে দালাল 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 বলে গেছেন। আজকে তার শরণাপন্ন হয়েছেন, তার কারণ বাংলার মানুষের এই পারসেপশনটা চেঞ্জ করা দরকার। শুধু আমরা চোর না, বিরোধীরাও চোর। ফলে স্বাভাবিকভাবে এটা মেলোড্রামা হয়ে গেছে। রাজ্যপালের কাছে যাওয়ার পর ব্যাপারটা আরও খেলো হয়ে গেছে এবং যত দিন যাবে আরও খেলো হবে, এভাবে বাঁচা যাবে না। আসবো সুদীপ্ত দাশগুপ্ত এবং সম্পাসন, তবে তার আগে আমি সুশীদির কাছে আরো একবার, যে সুশীদি হাত তুলছিলেন, সুশীদি বলতে খারাপ লাগছে কিন্তু কারণ আপনার স্বচ্ছ ভাবমূর্তি, তার পাশাপাশি এই মুহূর্তে যে প্রশ্নটা করতে হবে অন্তত আমার কাছে অস্বস্তিকর, কারণ আপনি যেহেতু শাসক দলের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন, সেই জায়গা থেকে প্রশ্ন করতেই হচ্ছে। সন্ময়দার সোজা প্রশ্ন, যে ন্যারেটিভ তৈরি হয়েছে তো কোনো অস্বীকার করার জায়গা নেই যে শাসক দলের একাধিক নেতামন্ত্রী চোর, সেই ন্যারেটিভ বদলানোর প্রয়োজন পড়লো, তাই হঠাৎ করে রাতারাতি আগের ভাবমূর্তি ছেড়ে অন্য ভাবমূর্তিতে আসার চেষ্টা। শশীদি, না এটাই তো সময়দা, আস্থা রাখুন সিবিআইয়ের উপরে। আপনারা সিবিআই চেয়েছিলেন, সিবিআইয়ের উপর আস্থা রাখুন। সন্ময়দা সবাইকে চোর বলবে তা বসে তো আর মেনে নেওয়া যায় না। সেগুলো সিবিআই ইনভেস্টিগেশন হোক, তারপর সবকিছু হোক, তার উপর তো ভরসা রাখতে হবে। আমি এখানে বসে আমার ভাষায় এটা পারমিট করে না যে আমি অমুক মানুষকে চোর বলবো, তাকে চোর বলবো না। এটা আমার পক্ষে সম্ভব নয়। সন্ময়বাবু বলেছে। সন্ময়বাবু, তাহলে কি আপনি কি সাপোর্ট করছেন? দুটো বিষয়। এক হচ্ছে যে ঘরের ভিতরে আলোচনা, অর্থাৎ আমরা গেছিলাম মাননীয় রাজ্যপালের কাছে কিছু বিষয় যেটা আমাদের ডেপুটেশনে বলা ছিল, সেই ঘরের ভিতরে আপনি বলছেন টুইটে যে হয়েছে সেইটাই সাবস্টেন্সটা তাহলে বেরিয়ে গেছে, আলোচনাটা কি হয়েছে আমরা হয়তো লিখে ওঠেনি, কারণ এটা আমরা করিনি যে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিংবা তিনি যেটা বলেছেন তার পরীক্ষিত আমাদেরও বক্তব্য ছিল, আমরা সেটা টুইটে না দিন না। সোনালি, লেট মি কমপ্লিট। ঘরের ভিতরের আলোচনা আমরা সেটা টুইট কিংবা প্রেসেও কেউ বলি। থার্ড, সদ্য শুভেন্দু অধিকারী, লিডার অফ দি অপোজিশন, এখানে
যেভাবে গতকালকে হুঙ্কার দিয়েছে, এটাকে কি সৌম্য ব্যানার্জি কিংবা তার দল কিংবা মহামান্য রাজ্যপাল কি মনে করেন যে এটা সাংবিধানিক, যে পরপর রাজ্যগুলোকে, যেখানে অপোজিশন, যেখানে ঝাড়খণ্ড হোক, রাজস্থান হোক এবং পশ্চিম বাংলা হোক, 2024-এ এই সমস্ত রাজ্যগুলোকে টপল করা হবে যেমনটি মহারাষ্ট্রতে হয়েছে? এটা কি খুব সংবিধানের পরিপন্থী? এটা কি উইদিন দি লিমিটস অফ দি কনস্টিটিউশন? আর সিবিআই ইনভেস্টিগেশন, আমরা শুধু এটাই দাবি, যদি সিবিআই ইনকোয়ারির জন্য অ্যারেস্ট করতে পারে মন্ত্রীদের, তাহলে কেন সেই একই প্রশ্নে অ্যারেস্ট হবে না আরেকজন, যাকে ভিডিওতে যারা বিজেপি আপলোড করেছিল তারাই এভিডেন্স দিয়েছিল এবং সমস্তটা? নিঃসন্দেহে আপনার কথা, আপনার বক্তব্য একদম স্পষ্ট। সুদীপ্তর কাছে আসবো যে নারদা সারদায় শুভেন্দু অধিকারী গ্রেপ্তারির দাবি, যদিও নারদা সারদা বললেই শুধুমাত্র একা তো আঙুলটা শুভেন্দু অধিকারীর দিকে ওঠে না, তার সঙ্গে আরো কয়েকটা আঙুল তো শাসক দলের দিকেও থাকে। আমি সেদিকে আসছি, তবে তার আগে কুণাল ঘোষের একটা বক্তব্য শুনে, আপনারা বলছেন ডেপুটেশন দিয়েছেন, রাজ্যপালের কাছে যাওয়ার সবার অধিকার রয়েছে, কিন্তু কোন জায়গায় প্রশ্ন, কোন জায়গায় ধোঁয়াশা তৈরি হচ্ছে জানেন? কারণ এতদিন পর্যন্ত যে বক্তব্যগুলো ছিল, আমি একটা ছোট্ট 3টে বক্তব্য শোনাবো কুণাল ঘোষের, যে যার কাছে যাচ্ছেন তার কাছে তো ভরসা নিয়ে যাচ্ছেন, আস্থা আছে তো তার কাছে, কার কাছে যাচ্ছেন আপনারা? কুণাল ঘোষের 3টে বক্তব্য শোনাবো রাজ্যপাল সম্পর্কে, শুনুন। সুদীপ্ত সেন, তার আইনে যা বিচার হচ্ছে, কিন্তু যদি এই কথাগুলো সামনে আসে, তার সত্যাসত্য কেন সিবিআই খতিয়ে দেখবে না? কেন ইডি খতিয়ে দেখবে না? সিবিআই আর ইডির প্রোটেকশন নিয়ে, আর এই জগদীপ ধনখড় রাজ্যপাল একটা এফআইআর নেমড চোর ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী, তাকে কিসের জন্য রাজনৈতিক মদত দিচ্ছেন, সেটা কিছুর বিনিময় দিচ্ছেন কিনা তারও তদন্ত হওয়া দরকার। বিজেপিতে যোগ দিলে বিজেপিটা যেন ওয়াশিং মেশিন। শুভেন্দু অধিকারী সে টাকা নিলে বিজেপি পার্টি অফিসে স্ক্রিন খাটিয়ে বলা হচ্ছে অ্যারেস্ট করো, আর সে যখন বিজেপিতে চলে যাচ্ছে সে বলছে যে সিবিআইয়ের উচিত ওকে ধরে আনা, ইডির উচিত ওর বাড়িতে যাওয়া, এমন ভাব দেখাচ্ছে যেন সেটা সম্পূর্ণভাবে বিজেপি কন্ট্রোল করছে। এখন বলছে 24 সালে সরকার ফেলে দেব, তার মানে রাষ্ট্রবিরোধী চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি। তিনি পক্ষপাতমূলক বিকৃত টুইটে একটা ইঙ্গিত দিচ্ছেন যেন বিজেপি যে কথাগুলি সাংবাদিক বৈঠকে বলে সেই কথাগুলি তিনি টুইটে দিচ্ছেন, তিনি যেন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন। আরে আলোচনা যদি ঘরের মধ্যে হয়ে থাকে তাহলে তৃণমূলের প্রতিনিধি দলও তো অনেক কিছু বলেছে, তো সেগুলো আপনার টুইটে নেই কেন? এবার রাজ্যপাল পদে থেকে যদি ওনার অংশটুকু শুধু টুইট করা হয়, এটা তো চূড়ান্ত দুর্ভাগ্যজনক। আমি বলতে বাধ্য হচ্ছি, ওনার রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে উনি এই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট টুইট করতে বাধ্য হয়েছেন। সরাসরি সুদীপ্তর কাছে আসি। একে তো রাজনৈতিক বাধ্যবাধকতা, তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু যেগুলো দীর্ঘদিন ধরে বলে আসা হচ্ছে। তারপর কুণাল ঘোষ সবকিছু নিয়ে যেখানে ছুটে যাচ্ছেন সারদা এবং নারদার মূল অভিযুক্তর গ্রেপ্তারির দাবিতে। সুদীপ্ত কি বলবেন? দেখুন, সারদা নারদা বলুন বা এই টিচারে প্রাইমারি আপার প্রাইমারিতে দুর্নীতি হয়েছে তার ইনভেস্টিগেশন বলুন, ইনভেস্টিগেটিং অথরিটি কাকে অ্যারেস্ট করবে, কাকে ডাকবে, এটা সোল প্রেরোগেটিভ হচ্ছে ইনভেস্টিগেটিং অথরিটি। আজকে শাসক দল মনে করছে যে পক্ষপাতিত্ব হচ্ছে, খালি শাসক দলের লোকদের ডাকা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে কেন ডাকা হচ্ছে না। এখানে আমি বলতে পারি, ওনারা বলতে পারেন সিবিআই কেন ঠিকঠাক ইনভেস্টিগেশন করছে না। এটা রাজ্যবাসী বা আমরা এটাতে খুব আনন্দিত হতাম যিনি বলতেন যে শুভেন্দু অধিকারীকেও যেরকম ডাকা হচ্ছে না, সেরকম আজ অবধি পার্থ চ্যাটার্জিকেও অ্যারেস্ট করা হচ্ছে না, পরেশ অধিকারীকেও অ্যারেস্ট করা হচ্ছে না, এবং তাদের পদে রেখে দেওয়া হচ্ছে, যেখানে হাইকোর্ট বারবার বলছে এনাদের পদে থাকার কোনো যোগ্যতা নেই, এনাদের নৈতিকভাবে সরে যাওয়া উচিত। কই তারা গিয়ে তো গভর্নরকে বলছে না যে তারা শুভেন্দু অধিকারী নিয়ে বলছে, তারা তো একবার বলছে না যে পার্থ চ্যাটার্জিকে কেন ডাকা হচ্ছে না বা অ্যারেস্ট করা হচ্ছে না, বা পরেশ অধিকারীকে কেন হচ্ছে না। সারদা নারদা সবই তো ইনভেস্টিগেশন পেন্ডিং, সেরকম এটাও পেন্ডিং। যদি একটার জন্য বলতে পারে তাহলে এই যে পার্থ চ্যাটার্জি এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে এত যে দুর্নীতি হয়েছে সেখানে তো কই তারা কিছু বলে, তারা এখানে নিশ্চুপ কেন? তার মানে এটা কি শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করার জন্য, না সত্যি ওনারা চান যে নিরপেক্ষ তদন্ত হোক? এইটা যদি একটু ওনারা বিস্তারিতভাবে বলেন তাহলে বোঝা যাবে।
মানে আমি সুশীদি হাত তুলছেন, শশী পাজা। না জাস্ট এ ডিফারেন্স যে মাননীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি দুবার সিবিআই ডেকেছিল, দুবারই গেছিল। শুভেন্দু অধিকারীকে আজ অব্দি সিবিআই ডাকে। দ্যাটস দ্য ডিফারেন্স। সিবিআই শুভেন্দু অধিকারীকে ডেকেছে বা ডাকেনি বা পার্থ চ্যাটার্জিকে ডেকেছে, প্রশ্ন এটা না। প্রশ্ন আমি যতটা প্রতিবেদন শুনলাম না, আমি প্রতিবেদন আপনি বললেন না নিশ্চয়ই ম্যাডাম, না আমি আপনাকে বলছি ম্যাডাম, প্রশ্নটা নিশ্চয়ই এটা না যে কাকে সিবিআই ডেকেছে কাকে সিবিআই ডাকেনি। ইনভেস্টিগেশন কি করে সিবিআই করবে বা যেই করবে সেটা তাদের প্রেরোগেটিভ। আপনারা আশা করি, আমি যা দেখলাম বা বুঝলাম, আপনারা গেছিলেন যে নিরপেক্ষ তদন্ত কেন হচ্ছে না, কেন শাসক দলদের নিরপেক্ষ তদন্ত এই নিয়োগ দুর্নীতিতে কেন হচ্ছে না, এই নিয়েও যাওয়া যেতে পারতো। হ্যাঁ নিশ্চয়ই যাওয়া যেতে পারতো। কেন হচ্ছে না, কেন এদেরকে এখনো, কেন শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে কেন ডাকা হচ্ছে না বা শুভেন্দু অধিকারীকে কেন করা হচ্ছে না সেটার প্রতি রেস্ট্রিক্টেড। ওনারা 100 বার ওনাদের অধিকার আছে, ভারতবর্ষের প্রত্যেকের নাগরিকের অধিকার আছে যে বলা যে কেন সিবিআই নিরপেক্ষ তদন্ত করবে না। কিন্তু যদি পার্টিকুলার কোনো ব্যক্তিভিত্তিক এটা হয় তাহলে তো সেটা তদন্তর স্বার্থে যাওয়া হচ্ছে না, তো সেটা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যাওয়া হচ্ছে। আর উত্তরটা নিয়ে নি সংক্ষেপে সুশীদির থেকে, সন্মাদা এবং সম্পাদির কাছে আসছি। না আমি এটা ঠিক, সুদীপ্ত বাবু তার নিজের মতামত দিয়েছেন। কোন রকমই এটা আমরা যেটা বিষয়টা বলতে গেছি সেটা হচ্ছে আবারও পুনরাবৃত্তি, যেইটা নিয়ে, যেই নারদা স্টিং নিয়ে আপনি 4 জনকে ডাকলেন, তার মধ্যে আরেকজনকে ডাকলেন না কেন, কিংবা বাকি, এটা তো পরিষ্কার কথা। যিনি কমপ্লেনেন্ট, যিনি স্টিং করেছেন, তিনিও সেদিনকে বলছিলেন। এটা কি আপনি অস্বীকার করবেন? আপনাদের প্রেসেই দেখানো আছে। সুতরাং সেইটা বললে কি আপনি এটা কেন বললেন, এটা কেন বললেন না, বিষয় বলতে গেলে তো আরো অনেক কিছু বলার আছে, মানে এই মুহূর্তে আপনাদের মনে হয়েছে নারদা শুভেন্দু অধিকারীকে কেন ডাকা হচ্ছে না, কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই মুহূর্তে এটাই সব থেকে বড় ইস্যু হওয়া উচিত, জানি আপনারা এতদিনের সংঘাত ভুলে রাজ্যপালের দ্বারস্থ হলেন। সন্ময়দা কি বলবেন? না একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে নারদা নিয়ে শুভেন্দু অধিকারীকে কেন ডাকা হচ্ছে না এই অভিযোগ জানাতে যেতেই পারেন শশীদিরা, কিন্তু একই সঙ্গে সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার আর প্রসূন বন্দ্যোপাধ্যায় তাদের ডাকার ব্যাপারটাও কি উত্থাপন করেছেন? প্রশ্ন এক। দ্বিতীয় কথা হচ্ছে সেটা তো আবার প্রেরোগেটিভ অফ দ্য সিবিআই। প্রেরোগেটিভ কেন আপনাদের একই সঙ্গে তো বলা উচিত যে ববি হাকিমকে তো সিবিআই চালাচ্ছে না। শশীদি আমরা বলছি একই মামলা। আরে শশীদি উত্তেজিত হচ্ছেন কেন? আরে হ্যাভ দ্য পেশেন্স। আরে শুনুন না, উত্তেজিত হচ্ছি না, আরে শুনুন না, বারবার একই প্রশ্ন। না আপনারা তো সারদা স্টিং অপারেশন নিয়ে বলতে গিয়েছিলেন যে কেন শুভেন্দুকে ডাকা হবে না। অসুবিধাটা কোথায় সময় বাবু? না একটু শুনে নিন না। আপনার অসুবিধাটা কোথায়? আরে আপনি একটু শুনে নিন না, অসুবিধা কোথায়? আরে আপনি এত উত্তেজিত প্রথমে হচ্ছেন কেন? ওনাকে কেন ডাকা হচ্ছে না আমাদের জিজ্ঞাসাতে আপনাদের অসুবিধা হচ্ছে কি? না কোনো অসুবিধা হচ্ছে না। আপনি না শুনুন, আপনারা শুভেন্দু বাবুকে ডাকুন, কিন্তু একই সঙ্গে আপনাদের দাবির মধ্যে একই কাণ্ডের জন্য, আরে শুনুন না, সিবিআই ডাকুক, আপনারা সে দাবিটা করতেই পারেন, কিন্তু একই সঙ্গে সৌগত রায় কাকলিদির ব্যাপারে বলেছেন কি? বলেছেন কি? বলুন না, ইয়েস অর নো। আমি কার কথা বলবো সেটা তো আমি ঠিক করব। আপনারা যদি বলেন আপনি বলুন। না একই বিষয় আপনি সিলেক্টিভ স্বীকার করুন। আপনি মন্ত্রী আপনি সিলেক্টিভ স্বীকার করুন না, অসুবিধা কিছু নেই। বুঝলেন না? না আপনি বলুন না যে আমি সিলেক্টিভ, পরিষ্কার বলি শুভেন্দুর ব্যাপারে রিসেন্টলি আমি সৌগত কাকুলির ব্যাপারে বলি। আপনি মিস করছেন। না মিস করছেন কেন? বলুন না, আপনি মিস করছেন। জাস্ট এক মিনিট সময় দাও, এক মিনিট। সুদীপ্ত সেন এই সেদিনকে আপনারা দেখলেন 2022 তিনি বেরোচ্ছিলেন, উনি তো মামলা, ওনাকে ডাকা হচ্ছে, তখন তিনি বললেন শুভেন্দু অধিকারীকেও এই টাকাগুলো দেয়া হয়েছে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য। সদ্য সেদিনকে বলেছে। আমি একটু বলিনি শশীদি, এবার একটু সুদীপ্ত অ্যাড করিনি। আচ্ছা সুদীপ্ত সেন, আরে সুদীপ্ত সেন শুন না, সুদীপ্ত সেন তো একটা চিঠিতে বিমান বোসের সম্বন্ধেও বলেছেন, তার ব্যাপারেও তাকে ডাকার জন্য কি আপনারা বলেছেন? এক। দ্বিতীয় যে প্রশ্নটা এখানে থাকছে একই সঙ্গে, সেটা হচ্ছে যে কথাটা এর আগেও বলেছি যে কুণাল ঘোষ তো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেনিফিশিয়ারি, তাহলে তাকে ডাকার ব্যাপারেও কি আপনারা আবেদন করেছেন? কেন আপনারা সাক্ষী মানছেন কাকে? সুদীপ্ত সেনকে। তো সেই সুদীপ্ত সেনের ব্যাপারে এবং সেই কুণাল ঘোষ যা বলেছিলেন তাতে দাঁড়ায় যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার মূল বেনিফিশিয়ারি, এবং আমি যদি ভুল না বলি প্রায় 9 জন মন্ত্রী এমএলএ যারা নবান্নে বসে আছেন তারাও বেনিফিশিয়ারি, তাহলে তাদের ব্যাপারে আবেদন করেছেন তো? বলুন।
খুশি তো? আপনারা খুশি? আপনি করেছেন কি? ventilate বলুন না। করেছেন নিজেকে? আরে স্টেট আপনি রিপ্লাই দিন ventilate করে নিয়েছেন তো নিজেকে? আরে বলুন না, আপনি কি স্টেট ইয়েস অর নো ভাবছেন? অসুবিধা কোথায়, আপনি সংকোচ allegation কোথায়? করলে হবে না। আজকে কুণাল ঘোষকে আপনি নিয়ে allegation-টা, আজকে কুণাল ঘোষকে আপনার নিয়ে যে এটা, বিষয় আপনার যে ডেপুটেশন অভিযোগ দিতে আছে, গিয়েছিলেন সেটা সেই টিভি চ্যানেলে ডেপুটেশনের বসে করলে বিষয় হবে না। আজকে সব ওই কুণাল ঘোষ অভিযোগটা কিন্তু সাক্ষী আছে। সঠিক জায়গায় করুন। আমরা না, আমি আপনাকে অভিযোগটা করছি। মহামান্য রাজ্যপালের আরে কাছে আমরা তো করব। আলোচনায় debate আপনিও এসেছি। গিয়ে মহামান্য রাজ্যপালকে করুন। আরে আমি debate আপনি এসেছি, টিভি আপনি বলুন চ্যানেলে না। বসে চেঁচিয়ে আপনি বলুন না। অভিযোগটা না, জানালে না, এখানে না, কোনো শশীদি, অ্যাকশন হবে না। শশীদি, আবারও সেই আপনি প্রথম এখানে বার্তা। অভিযোগ জানালে হবে না। এক রাজ্যপালে বিশ্বাস আপনি আছে না নেই, নাকি অভিযোগটা কুণাল ঘোষের যেখানে বিশ্বাস আছে না নেই, নাকি জানাতে হবে সুদীপ্ত সেখানে সেনের বিশ্বাস আছে না নেই? তারপর এসে ভার্সনগুলো তো বলবেন বদলে বদলে চ্যানেলে যাচ্ছে বিভিন্ন সময়। কুণাল ঘোষ যখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বেনিফিশিয়ারি বলেন প্রসঙ্গ সেটা অনেকগুলো আপনি বিশ্বাস তুলেছেন করেন না? স্বর্ণালী। আমি বলি স্বর্ণালী, আজকে আপনি এখানে গুড গভর্নেন্স ব্যাড গভর্নেন্স নিয়ে তুলেছেন। এই যে গুড গভর্নেন্স ব্যাড, যদি সরকার ভালো চলছে কি চলছে না, মানুষ সেটা নির্দিষ্টভাবে ঠিক করবে। আরে আবার অন্য বিষয়ে চলে গেলেন। আজকে তো 2024 রাজ্যপালের কাছে অন্য বিষয় যাওয়াটাই না। বিষয়। আরে ভাই, শশীদি, রাজ্যপালের কাছে যাওয়াটা বিষয়। আপনাদের লিডার অফ দ্য ডেলিগেশন কুণাল ঘোষ শশীদি, আপনিও তিনি জানেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শাসন যদি বেনিফিশিয়ারি। ভালো হয়েছে খারাপ হয়েছে শশীদি, মানুষ সেটা ঠিক করবে। শশীদি, আপনিও জানেন আপনারা সারদা নারদায় শুভেন্দু অধিকারী শুধুমাত্র একা নন, আরো অনেকের নাম রয়েছে। কিছু করতে পারলেন না। শুভেন্দু অধিকারী দল বদল করেছেন, এখন তারা আপনার দলেই রয়েছেন, এবং তাদের যখন নোটিশ আসে সেই সময় খোদ মুখ্যমন্ত্রীকে বসতে হয়, সামনে ধর্নায় বসতে হয়েছে। শশীদি, আপনাকে পয়েন্ট অ্যাড করে দেবো। শশীদি, আপনাকে ওয়াশিং মেশিন কেন হবে? আচ্ছা ঠিক আছে, ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন কেন হবে? ফাইন না। আমরা তো বিজেপিতে যাইনি। আরে আপনাকে বলি, তাহলে পেছনে BJP washing আজকে machine কেন ডেলিগেশনে হবে? অর্জুন সিং ছিলেন, আজকে অর্জুন সিং ছিলেন, তাহলে কি আপনাদের ওয়াশিং মেশিনে অর্জুন সিংকে ফেলেছেন? ওনার বিরুদ্ধে কোন অবিযোগটা আছে? না না, আপনারা কি ফেলেছেন? নারদা 119টা সারদা কোন মামলা। অভিযোগ আছে? 119টা ওনার মামলা বিরুদ্ধে করেছেন। অনেকগুলো ভার্সন হয়ে যাচ্ছে। পুলিশ আমি এটা সম্পাদির কাছে আসি। অর্জুন সিং এর বিরুদ্ধে 3 বছরে 119টা মামলা করেছেন, উইথড্র করেছেন কি? আরেকটা খবর আপনাকে দিয়ে রাখি, কুণাল ঘোষ আজ পর্যন্ত কোর্টে, আজ পর্যন্ত শুনে নিন শশীদি, কুণাল ঘোষ আজ পর্যন্ত কোর্টে গিয়ে বলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি যা বলেছি সেটা ভুল, আমি উইথড্র করছি। তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি দল জবাব দিক। না না, ফাইন কেন না। হেমন্ত বিশ্ব শশীদি, কংগ্রেস থেকে বিজেপি শশীদি, আপনাকে একটা পয়েন্ট অ্যাড করে দেবো। শশীদি, একটা পয়েন্ট অ্যাড করে দেবো। শোনেন, 10 সেকেন্ড নেবো, একটা পয়েন্ট অ্যাড করবো। হেমন্ত বিশ্ব শর্মা, সোনালী, হেমন্ত বিশ্ব শর্মা আরে শশীদি, আপনি শুনুন না। বিজেপি যাওয়ার পরে কেন তাকে ডাকা হয়নি? আচ্ছা শশীদি, বেশ মানলাম, এবার আমার কথাটা শুনুন। রাজ্যগুলোতে অপোজিশন যারা আছেন তাদেরকে টার্গেট করাচ্ছে, আপনি জবাব দিন। আচ্ছা শশীদি, শশীদি, আপনাকে একটা পয়েন্ট অ্যাড করে দিই। আপনাদের শশীদি, শশীদি, পাল্টানোর জন্য আপনি কি শুনতে চাইছেন না অন্যের কথা? আপনারা আজকে ইডি সিবিআই সম্পাদি এই যে গোটা বিষয়টা, একদিকে রাজ্যপালের সংঘাত নিয়ে আমরা এর আগে বহু আলোচনা করেছি, তার সঙ্গে নারদা সারদার এমন একটা ঘটনা যেগুলো বারবার আলোচনায় ফিরে এসেছে, শিরোনামে ফিরে এসেছে, আমরা অনেক ডিবেট করেছি। আজকে সত্যি যখন দেখছেন যে কোথাও মানে স্ট্যান্ডগুলো বদলে যাচ্ছে, যে কোথাও অন্য দিন অন্য অভিযোগ করেছে, আজকে সে অন্য অভিযোগ করছে, যিনি অন্য কখনো আর কোথাও কাঠগড়ায় তুলেছেন রাজ্যপালকে, আজকে তার ভার্সন বদলে যাচ্ছে। সত্যি এই বদলগুলো কোথাও কি মনে হয় না যে মানুষের, সাধারণ মানুষ যে ভরসা, যে আস্থা, যে আদর্শ নিয়ে কাউকে ভরসা করছে, আশীর্বাদ করছে, ভোট দিচ্ছে, কোথাও তাদের কাছে বোঝা মুশকিল যে সত্যি সত্যি এরা কোথায় কোন কথা বলছে, কোন পথে চলছে, মানে এই কনফিউশনগুলো হওয়ার কি কোনো কারণ নেই? আপনার কি মনে হয়? দেখুন, গত 10 বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো আদর্শ আর নৈতিকতার জায়গা আছে কি? এটা আমাদের একদম নাগরিক সমাজের পারসেপশন থেকে বলছি। আজকে যে দল যে দিনই করছেন, পরের দিন আবার যাদের ভোট দিচ্ছে মানুষ, সিলেক্ট করছে, নির্বাচন করছে, তারাই দেখা যাচ্ছে পরের দিন দল বদলে বিরোধী পক্ষে গিয়ে বসছেন বা শাসক দলে গিয়ে বসছেন। এই যে খেলাটা চলছে নিরন্তর, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই, ইডি ইত্যাদি এজেন্সি দিয়ে যে তদন্ত হচ্ছে সেটা দীর্ঘ 10 বছর ধরে চলছে, কি 8 বছর ধরে চলছে, তার এখনো পর্যন্ত কোনো সুরাহা সাধারণ মানুষ শেষ পর্যন্ত দেখতে পায়নি। কিন্তু সাধারণ মানুষ চায় সেটার একটা
শেষ পর্যন্ত তদন্তের রিপোর্টগুলো সর্বসমক্ষে প্রকাশিত হোক এবং রাজনীতি নিরপেক্ষভাবে তদন্তটা হোক, কারণ ট্যাক্স পেয়ারদের টাকায় প্রত্যেকটি এজেন্সি চলে। আরেকটি কথা বলা, সেটা হচ্ছে ডাল মে কুচ কালা থাকলে তবেই কিন্তু তার বিরুদ্ধে নানান রকম ইডি সিবিআই ইত্যাদি লাগানো যেতে পারে। এই যে শুভেন্দু অধিকারী, তার সম্পর্কে মিডিয়ায় যেটা আমরা দেখেছি, যেটা প্রকাশিত হয়েছিল ভিডিও, সেখানে আমরা সচক্ষে দেখেছিলাম যে প্রত্যেকে দেখেছিলেন, সারা দেশ দেখেছিল, নারীর সঙ্গে তার যোগাযোগ ছিলেন না, প্রত্যেকেই হচ্ছে কিন্তু প্রাক্তন তৃণমূল বা বর্তমান তৃণমূল। এই যে গোটা দ্বন্দ্বটা সেটা চলছে প্রাক্তন বা বর্তমান তৃণমূলের দ্বন্দ্ব, যারা কেউ বিজেপিতে গেছেন, কেউ আবার বিজেপি থেকে শাসক দলে গেছেন। সমস্যা হচ্ছে ভারতীয় রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি তিস্তা সিতালবাদকে পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু বড় বড় রাঘব বোয়ালেরা সব ঘুরে বেড়াচ্ছেন। এখন একটা নাগরিক সমাজেরও তো পারসেপশন থাকে, কে ক্রিমিনাল কে ক্রিমিনাল নয়, কে চোর কে চোর নয়, এই সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে নাগরিক সমাজে। আমরা চাই রাজনীতি নিরপেক্ষভাবে অন্তত ট্যাক্সপেয়ারদের টাকায় চলা এজেন্সিগুলো কাজ করুক এবং তদন্ত রিপোর্ট সমক্ষে সর্বসমক্ষে নিঃসন্দেহে তদন্তগুলো শেষ হোক, তদন্তগুলো শেষ হোক। আমি বলতে চাই সেটা হচ্ছে এই করে কিন্তু এই আকচিটা করতে করতে কিন্তু আজকে বেকারত্বের যে জ্বালা, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির যে জ্বালা, সেই ন্যারেটিভগুলো রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে বা আলোচনা থেকে হারিয়ে যাচ্ছে, যেগুলো মানুষের ইস্যু সবথেকে একদমই তাই। সময় একদম শেষ, একদম সম্পাদনের বক্তব্যে আমি শেষ করছি আজকের ডিবেট। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে নিঃসন্দেহে এর পরবর্তীকালে কি পদক্ষেপ থাকছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এই টুইট যুদ্ধ যেটা মনে করেছিলাম আজকে হয়তো তার ইতি পড়লো, কিন্তু জগদীপ ধনকর এবং কুণাল ঘোষের পর মনে হচ্ছে যে না, আসলে বিষয়টা সেই তিমিরেই রয়ে গেল কোথাও, আবার পুনর্মূষিক ভব। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। রাজ্যপালের এই সংঘাত কি তাহলে আবারও সেই পুরনো জায়গাতেই ফিরে যাবে? এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে বারবার কেন্দ্র এজেন্সির তদন্ত নিয়ে। সত্যি কেন্দ্র এজেন্সির তদন্তগুলো যদি সঠিক সময় সামনে আসতো জনগণের সামনে, তাহলে কি এত কিছুর প্রয়োজন হতো? এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছে এবং আসবেও, যতদিন না পর্যন্ত নির্দিষ্ট সময় কেন্দ্র এজেন্সি তা তদন্ত শেষ করতে পারছে। এবং আমাদের নজর থাকছে সেদিকে। সময়টা বিরতির পর শেষ করব। সোজাসুজি স্বর্ণালী ফিরে আসছি। সোজাসুজি স্বর্ণালী আজ এই পর্যন্ত। একটু পরেই দেখুন জবাব চায় বাংলা ময়ূকের সঙ্গে। নমস্কার।